আসসালামু আলাইকুম। শুরু করছি নিষিদ্ধ চাহনা, পর্ব 40 আর 41। লেখিকা সারা চৌধুরী। কাতর চোখের সামনে তাকিয়ে আছে জেরিন। সামনেই কানে ফোন নিয়ে কথা বলছে জাহিন। হাতে ধারালো খঞ্জর, চোখে মুখে এক রাশ বিরক্তি। ফোনের ওপাশে কে আছে জেরিন না বুঝলেও এপাশে থেকে জাহিনের বলা সবগুলো কথা কানে যাচ্ছে জেরিনের। জাহিন উচ্চস্বরে বলে উঠল, তোরা কি দিন দিন পাগল হয়ে যাচ্ছিস? ওই মেয়েরে তোরা বোকা ভেবেছিস? ও টাকার জন্য নিজের জীবন বাজি রাখতে পারে। ওপাশ থেকে বেশ খানিকক্ষণ কিছু বলল, তা জাহিন চুপচাপ শুনল, কোনো কথা বলল না। ওপাশ থেকে কথা শেষ হতেই এপাশ থেকে জাহিন বলে উঠল, কাজ হয়ে যাবে, ব্রিজের নিচে দিয়ে আসব, আর বাকিটা কার অ্যাক্সিডেন্ট। বলেই কল কেটে দিল জাহিন। চোখে মুখে হঠাৎ কেমন জানি মায়া মায়া চলে এসেছে। চোখগুলোও কেমন লাগছে দেখতে। জেরিনের চোখ এঁটে আসছে, সারা শরীর দিয়ে রক্ত পড়ছে। নগ্ন দেহটা গুটিসুটি মেরো শুয়ে আছে জেরিন। তাকিয়ে থাকতে পারছে না আর। ঠোঁটগুলো থেকে পোড়া গন্ধ আসছে। জাহিন খুব যত্ন করে ভয়ঙ্করভাবে সিগারেট দিয়ে পুড়িয়েছে জেরিনের রক্তজবা ঠোঁটগুলো। জাহিন হঠাৎ হাতের খঞ্জরটা চেপে ধরে এগিয়ে এসে জেরিনের সামনে হাঁটু মুড়ে বসল। চোখে মুখে অনুশোচনার ছাপ। চোখগুলোও কেমন ছলছল করছে জাহিনের। জেরিন বেশ অবাক হল। জাহিন হাত বাড়িয়ে দিতেই আরও গুটিয়ে গেল জেরিন। চোখে মুখে এখন ভয়ঙ্কর ভীতি। জেরিনকে গুটিয়ে যেতে দেখে হঠাৎ করে হু হা করে গলা ফাটিয়ে হেসে উঠল জাহিন। তার হাসির শব্দে পুরো বদ্ধ ঘরটা মুখরিত হল। জেরিন যেন কেঁপে উঠল এই হাসিতে। জাহিন জেরিনের গাল চেপে ধরতেই কোকিয়ে উঠল জেরিন। জাহিন ওর গাল ধরেই উঠে বসাল। দেয়ালের সাথে হেলান দিয়ে বসে আছে জেরিন। বসতে পারছে না, তবুও বসে আছে। জাহিন শয়তানি হাসি দিয়ে বলে উঠল, তোমায় লাভ জেরি, তোমার লাস্ট উইশটা বলে দাও, নয়তো সারা জীবন আফসোস করবা। তবে জেরিন কোনো কথা বলল না। হাঁটু জোরো করে বসে রইল। জাহিন আরও বেশি করে জেরিনের গাল চেপে ধরলাও। এবার জেরিন কেঁদে ফেলল। তবে এই কান্নায় জাহিনের মন গলল না। তাও আবার বলে উঠল, শেষবার বলছি, এটা আমাদের নিয়ম। শেষ ইচ্ছা শোনা, তুই চাইলে বলতেই পারিস, আমি পূরণ করব, প্রমিস মাই লাভ জেরি। জেরিন এবার পুরোপুরি চোখ ফেলল জাহিনের দিকে। কেমন জানি বুকের ভেতর কাঁপতে লাগল। সাথে রাগ ও হলো জেরিনের। জেরিন কিছু বলবে ভাবতেই জাহিন গাল ছেড়ে দিল। হাতে থাকা ধারালো খঞ্জরটার দিকে তাকিয়ে স্মিত হাসল। তাদের গ্রুপের রুলস অনুযায়ী তারা কোনো দোষীকে মারলে তার পুরো পরিবারকে মারে, আর সবার কাছ থেকেই শেষ ইচ্ছাটা শুনেই তাকে শান্তিতে ঘুম পাড়িয়ে দেয়। জেরিনকে মারতে জাহিনের বুক কাঁপছে। খুব ভালোবেসেছিল মেয়েটাকে। তবে তবে আর কি? যে জন্য ভালোবেসেছিল সেই চাহিদা পূরণ শেষ, এখন মেরে ফেলতে আর হাত কাঁপবে না। জেরিন রাগে থু ফেলল জাহিনের দিকে তাকিয়ে। তবে পোড়া ঠোঁট অসহ্য যন্ত্রণা করে উঠল। জাহিন জেরিনের দিকে খঞ্জরটা তাক করে তীক্ষ্ণ চোখে তাকাতেই জেরিন হাসল। এ হাসি নিজের বোকামির জন্য, জাহিনের মতো পাপীকে ভালোবাসার জন্য। তারপর কাপা কাপা কণ্ঠে বলে উঠল, আমার কোনো শেষ চাওয়া নেই। তবে তবে আবার কি? জাহিন ভ্রু কুঁচকে তাকায় জেরিনের দিকে। জেরিন খুব কষ্ট করে নিঃশ্বাস নিল। হয়তো আজ জাহিনের হাতে তার মৃত্যু হবে, তবে বেঁচে থেকে এই মৃত্যু যন্ত্রণা ভোগ করার চেয়ে সেটাই শ্রেয়। জেরিনকে চুপ থাকতে দেখে জাহিন বলে উঠল, কি হলো বল, হাতে টাইম নেই? তোকে আমার শেষ ভালোবাসাটুকু দিতে হবে। জাহিনের কথায় জেরিন কাতর কণ্ঠে বলে উঠে, তুমি বলেছিলে তুমি আমার জন্য মরতে পারো। তুমি যে আমাকে মারতে পারো তা কখনো বলনি কেন? মানে তুমি? আর কথা আসে না, গলগলিয়ে মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসে জেরিনের। চোখগুলো উল্টে গেছে ইতিমধ্যে। তবে ঘৃণা ভরা অসহায় দৃষ্টি এখনও সেই গভীর কাগল কালো চোখে। জাহিনের হাতের খঞ্জরটা জেরিনের পেটের একটু উপরে বাম পাঁজরের হাড়ের ভিতর পুরে দিয়েছে জাহিন। লম্বা খঞ্জরটা পিঠ ভেজ করে কিছু অংশ বেতিয়ে গেছে। জেরিনের ক্ষতস্থান থেকে কিছুটা রক্ত এসে পড়ে জাহিনের মুখের সামনে। জাহিন হাসে। বড্ড তৃপ্ত সে। মানুষের শেষ ইচ্ছা বলার মাঝপথেই সবাইকে উপরে পাঠাতে তার বেশ ভালোই লাগে। ঠোঁটের পাশে তাজা রক্তের ঘ্রাণ পেতেই জিভ দিয়ে চেটে গিলে নিল জাহিন।
তারপর উঠে দাঁড়ালো, সাথে জেরিনের দেহটা মাটিতে লুটিয়ে পড়ল। আর কোনো রেসপন্স নেই মেয়েটার। হৃদস্পন্দন থেমে গেছে। জাহিন কারো কাছে ফোন দিয়ে বলল, আমার কাজ শেষ, বাকি কাজটা তোমরা করো, আমি আমার ঘরে যাচ্ছি। তারপর জাহিন ফোনটা কেটে পড়ে থাকা জেরিন এর দিকে এক পলক তাকিয়ে থেকে দীর্ঘশ্বাস ফেলে রুম থেকে বেরিয়ে গেল দরজা খুলে। দুপুরের খাওয়ার পর থেকেই পিহু আরও বেশি অসুস্থ হয়ে গেছে। ছটফট করছে মেয়েটা, বার কয়েক বমি করেছে। হুট করে কেউ দেখলে বলবে হয়তো সুখবর আছে। তবে শাদি এখন চিন্তায় মগ্ন। গাড়িতে বসে আছে সে, পাশের সিটে জানালার সাথে হেলান দিয়ে বসে আছে পিহু, চোখ মুখ নিশ্চল। পিহুর বুকের ভিতর এক অসহ্য যন্ত্রণা কুরে খাচ্ছে। ক্ষণে ক্ষণে বুকটা খালি হয়ে ফাঁকা হয়ে যাচ্ছে, মাঝে মাঝে মাথার ভিতর ঘুরে আসছে। পিহু অসুস্থ করুণ চোখে তাকালো চিন্তিত শাদির দিকে। এক ধ্যানে ড্রাইভ করছে, হাতের শিরাগুলো এখন কেমন বোঝা যাচ্ছে। পিহু কাপা কাপা কণ্ঠে সাদির উদ্দেশ্য বলে উঠল, সাদু। কথাটা কর্ণহবরে যেতেই গাড়ির স্পিড স্লো করে পিহুর দিকে তাকিয়ে সাদি উৎকণ্ঠা হয়ে বলল, বেশি খারাপ লাগছে জান? আর একটু, সামনের হসপিটালেই নিয়ে যাব, একটু সহ্য কর জান। আমার খুব কষ্ট হচ্ছে সাদি, আমার দম বন্ধ হয়ে আসছে, কেমন যেন হচ্ছে আমার, আমি আর পারছি না। বলতে বলতে আবারও গা এলিয়ে দিল গাড়ির সিটে। এদিকে শাদি যেন পারছে না উড়ে হলেও তাড়াতাড়ি নিয়ে যেতে। মনে মনে নিজেকে দোষারোপ করল, কেন সে সকালে নিয়ে একা না? তাহলে তো মেয়েটার আর এত কষ্ট ভোগ করা লাগত না। কিছু দূর যেতেই জ্যাম পড়ল বড় আকারে। শাদি গাড়ির জানালা দিয়ে তাকিয়ে দেখল বেশ লম্বা লাইন। ছোট্ট নদী পার হলেই ওপারে পরপর কয়েকটা হসপিটাল। শাদির চেনা শুনো অনেক ডাক্তার আছে। এখন মূলত মেডিসিন ডাক্তারের কাছে নিবে শাদি। শাদি বেশ বিরক্ত এই জ্যাম নিয়ে। তাও জ্যাম খুব ধীরে ধীরে ছাড়তে লাগল। শাদি বুঝতে পারল জ্যাম লেগেছে ব্রিজের নিচের রাস্তায়, আর সেটার সূত্র ধরেই উপরে এত গাড়ি দাঁড় করানো। জ্যাম ঠেলে ঠেলে একটু এগোতেই পিহু আবারও চোখ খুলল। তারপর শাদির দিকে তাকিয়ে বলল, আমার খুব খারাপ লাগছে সাধু, গাড়িরা একটু দাঁড় করান, হসপিটাল পরে যাব, অস্বস্তি লাগছে খুব। শাদি একটু জ্যাম ঠেলে রাস্তার ধারে গাড়ি দাঁড় করিয়ে নেমে এলো। তারপর পিহুকেও নামিয়ে পানির বোতলটা হাতে ধরিয়ে দিল। গাড়ি লক করে সামনে চায়ের দোকানের বেঞ্চে বসতেই শাদির কানে এলো দোকানের ভেতরের কারোর কথা। একজন লোক আরেকজনকে বলছে, ভাই কিভাবে মেরেছে, আমার নিজেরই গা শিউরে উঠছে, ওদের কি গা কাঁপেনি একটা মেয়েকে মারতে? দেখ ব্রিজের নিচে পড়ে আছে। শাদি কি মনে করে উঠে দাঁড়ালো। তার মনে এখনো খারাপ কিছুর আভাস আসেনি, তবে পিহু বেশি ক্লান্ত হয়ে যাচ্ছে। ব্রিজের কাছে এসে শাদি আর পিহু ভিড় ঠেলে ঢুকতেই চোখে পড়ল স্ট্রেচারে সাদা কাপড় দিয়ে গলা পর্যন্ত একজন নারীর দেহ। পিহু এতক্ষণ খেয়াল করেনি, এবার বেশি অসুস্থ লাগছে তার। তাই শাদিকে বলতে যাবে ভাবতেই চোখ গেল লাশের দিকে, আর সাথেই গগন ফাটিয়ে জোরালো চিৎকার দিয়ে বলে উঠল, জেরিন। পিহুর জ্ঞান ফিরেছে কিছুক্ষণ আগে। পুলিশ এসে জেরিন এর লাশ নিয়ে গেছে পোস্টমার্টামের জন্য। শাদি মাথায় হাত দিয়ে বসে আছে। জেরিন এর পরিবারকেও সে খুঁজেছে, পুরো পরিবার নিখোঁজ। এদিকে নিজের প্রিয়তমা, আবার তার প্রফেশন, মাথায় কাজ করছে না শাদির। হসপিটালের সাদা রঙা দেয়ালে কেবিন এ বিছানার পাশে টুল এ পিহুর মুখের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। পুরো 7 ঘন্টা পর সেন্স এসেছে পিহুর। জেরিনের মৃত্যুর আঘাতটা একটু বেশি জোরে লেগেছে পিহুর অন্তরে। পিহুর সব পরীক্ষা করে ডাক্তার বলেছে অতিরিক্ত মানসিক চিন্তা আর খাওয়া দাওয়া ঠিকমতো না করার কারণে এই সমস্যা হয়েছে। রোগীকে যতটা পারা যায় মানসিক চাপ থেকে দূরে রাখতে হবে। শাদি ভেবে পাচ্ছে না কিভাবে মানসিক চাপ থেকে দূরে রাখবে। একের পর এক শোক বয়ে যাচ্ছে তাদের উপর থেকে। শক্তপোক্ত শাদির মন ভেঙে যাওয়ার উপক্রম, আর সে তো শুরু থেকেই নরম হৃদয় এর। পিহু চোখ মেলে তাকালেও কথা বলতে পারছে না। কান্নাগুলো বুকের মধ্যে কেমন দলা পাকিয়ে যাচ্ছে। জেরিন আর নেই ভাবতেই বুকের মধ্যে হাহাকার করে উঠছে। জেরিনের কথা ভাবতেই পিহুর চোখের কিনা ঘেঁষে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। পিহু শাদির দিকে তাকায়। মানুষটার চোখ লাল। হয়তো কান্না করেছে, কারণ শাদি কাঁদলেই তার চোখ লাল হয়।
সাদিকে হয়তো পিহু প্রথম কাঁদতে দেখেছে আতিয়া বেগমকে হারানোর পর। নিজের মায়ের শোকে চাপা কান্না করেছিল, তাই এমন চোখ লাল হয়েছিল। তবে আজ কেঁদেছে। কারণ কি? তার জন্য কেঁদেছে? হতে পারে, আমার তার ধারণা ভুল হতেও পারে। কেন কাঁদবে সাদি তার জন্য? পিহুর এমন তাকিয়ে থাকা দেখে সাদি শান্ত চোখে পিহুর দিকে তাকিয়ে নিজের 2 হাত পিহুর গালে ছুঁয়ে চোখ বুজে নেয়। নিজের কষ্টগুলো নিজের ভিতরে রাখতে চাই সাদি। সকাল সকাল কেঁদে বুক ভাসাচ্ছে পিহু। সাদির সাদা টি-শার্টের বুকের কিছু অংশ ভিজে চাপ। কাল রাতেই পিহুকে নিয়ে ওষুধ নিয়ে বাড়িতে ফিরেছিল সাদি। যতটুকু বুঝেছে, এ দেশ তার বা তার প্রেয়সীর জন্য মোটেই ঠিক না। বিপদ যখন তখন হতে পারে। সাদি নিজের জন্য চিন্তা করছে না। তবে তার কিছু হলে পিহুকে কে দেখবে? আর পিহুর কিছু হলে সে বাঁচবে কিভাবে? সাদি মনে মনে সিদ্ধান্ত নিয়েই নেই খুব তাড়াতাড়ি দেশ ছাড়বে পিহুকে নিয়ে। যদিও পিহুর পরীক্ষার পরে যাওয়ার ইচ্ছা ছিল, তবে এখন সেই ইচ্ছা শেষ। 1 বছর গ্যাপ যাক পড়াশোনায়, তবে তার পিহু সুস্থ থাক। সকাল 8টায় জেরিনের লাশ দিয়ে গিয়েছে পোড়া বাড়িতে। পোড়া বাড়ি নামেই স্বীকৃতি পেয়েছে সাদিদের চৌধুরী বাড়ি। এক সময়ের জাঁকজমক বাড়িটা আজ শূন্য, পুড়ে গেছে, ধ্বংসপ্রাপ্ত। জেরিনের লাশের রিপোর্ট স্পষ্ট কিরে লেখা। The body was brutally attacked. She was raped by about 15 to 16 men and biological evidence, semen, was found on all of them. And she was stabbed about 6 to 7 times in the chest. এটুকু পরে সাদি স্তব্ধ হয়ে গেছিল। কতটা নির্দয় হয়েছিল মেয়েটার উপর ওই জানোয়ারগুলো। কত কষ্টই না পেয়েছে মেয়েটা। সাদির লোম খুব বেয়ে শীতল হাওয়া বয়ে যায়। জেরিনের লাশের পাশে দাঁড়িয়ে আছে সাদি। তবে পিহু মাটিতে বসে পলকহীনভাবে দেখছে জেরিনকে। চোখ দিয়ে পানি পড়ছে টপটপ করে। তবে মুখ দিয়ে শব্দ আসছে না এখন আর। ঘণ্টা খানেক পর যখন জেরিনকে নিয়ে যাওয়ার সময় হলো, তখন পিহু গলা ফাটিয়ে চিৎকার করে উঠে সাদা কাফনে জড়ানো জেরিনকে জড়িয়ে ধরে। জেরিনের মুখটাও বিবচ দেখতে লাগছে। পিহু জোরে কেঁদে উঠে বলে, এই জেরিন, জেরিন, এই কলিজা তাকা আমার দিকে। সবার মতো তুইও ছেড়ে যাইস না প্লিজ। আমি ভেঙে যাচ্ছি কলিজা। তুই তো জানিস তোকে ছাড়া আমি কতটা ছন্নছড়া। একবার তাকা আমার দিকে যান। একবার তাকা না কলিজা। এই জেরিন, আমারে আর বকবি না তুই। দেখ আমি অসুস্থ, তুই আমার কথা ভাবলি না একবারও। এই জান উঠ না একটু। একটু রাগ দেখা আমারে মার। তাও এমনভাবে চুপ করে থাকিস না। বলেই জেরিনকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে পিহু। লোকজন পিহুকে সরিয়ে নিতে বললে সাদি বুকে পাথর চেপে পিহুকে টেনে নিয়ে আসে জেরিনের থেকে। এমনই একদিন সাদি পিহুকে টেনে এনেছিল, আর সেদিন জেরিন সামলিয়েছিল এই পিহু। কিন্তু আজ কে সামলাবে? তাকেই সামলাতে হবে। লোকজন জেরিনের লাশের খাটিয়াটা তুলে ধরতেই পিহু ছটফটিয়ে কেঁদে উঠে। কাঁদতে স্রোতে দম আটকে আসছে ওর। সাদি পিহুকে নিজের বুকের সাথে চেপে ধরে। মেয়েটার কান্না তার বুকে এসে বিঁধছে। জেরিনকে সবাই গোরস্থান দিকে পা বাড়াতেই পিহু সাদির বুকে কিল বসাতে থাকে এলো পাথারি। কাঁদতে কাঁদতে বলে উঠে, এই সাদি, দেখেন না ওরা আমার জেরিনকেও নিয়ে যাচ্ছে। আমার বুক ফেটে যাচ্ছে সাদি। আমি আর পারছি না। আপনি না বলছিলেন আমাকে আর কাঁদতে দিবেন না? ওরা আমার জেরিনকে নিয়ে যাচ্ছে, ফিরিয়ে এনে দেন। আমি আর কাঁদতে পারছি না। আমি যদি জানতাম আমার সাথে আর দেখা হবে না, আমি ওকে কখনো বাড়ি ফিরতে দিতাম না। ও সাদি আমার জেরিন রে নরপশুরা খুবলে খেয়েছে। আমার জেরিন আর কথা বলছে না। এই সাদি। আর কোনো কিছু বলল না পিহু। জ্ঞান হারিয়ে পড়ে গেল সাদির বুকে। সাদি বুকে পাথর চেপে কোলে তুলে নিল গানহীন পিহুকে। মেয়েটার কান্না আগে দেখলেও এত কষ্ট লাগত না সাদির। তবে এখন চোখে পানি দেখলেই কেমন হয়ে উঠে। আবছা অন্ধকার ঘরে পিহুকে বুকে জড়িয়ে আতশোয়া হয়ে আছে সাদি। চোখে তার ঘুম নেই। পিহু ক্ষণে ক্ষণে ফুফিয়ে উঠছে সাদির বুকে মাথা রেখেই। আর কাঁদতে পারছে না। সাদি অনেক কষ্টে 2টো ফ্লাইট টিকিট ম্যানেজ করেছে কানাডার। এই পরিস্থিতিতে পিহুকে নিয়ে এখানে থাকতে চায় না সে। সাবধানের মার নেই। সাদি হঠাৎ লক্ষ্য করে পিহুর গায়ে আবারও জ্বর আসছে। দেরি না করে ওষুধ খাইয়ে দিয়ে বুকের সাথে লেপ্টে কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়ে। জেরিনকে নিজ হাতে আর মাটি দেওয়া হয়নি সাদির। সোজা পিহুকে নিয়ে চলে এসেছে ফ্ল্যাটে।
তার বাবা মায়ের পাশেই জেরিনকে সমাধিত করা হয়েছে। শাদি নিশ্চুপ সাথে পিহুও। সকাল 9টায় ফ্লাইট, আর আছে সামনের সপ্তাহে। কিন্তু এত দেরি করতে চাই না শাদি। হঠাৎ পিহু ফুফাতে ফুফাতে বলে উঠে, শাদি আমাকে একটু বারান্দায় নিয়ে যাবেন, আমার খুব দম বন্ধ লাগছে। পিহুর বলতে দেরি হয়, তবে শাদির পিহুকে কোলে তুলে নিয়ে বারান্দায় যেতে দেরি হয় না। দোলনায় কম্বল পেঁচিয়ে পিহুকে নিয়ে বসে আছে শাদি। পিহু দূর আকাশের মেঘে ঢাকা চাঁদের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। হঠাৎ একটা দীর্ঘশ্বাস ফেলে পিহু বলে আকাশের দিকে তাকিয়ে বলে উঠল, তোরা কেউ ভালো না রে, সবাই খালি আমারে কষ্টে দিলি। আমার চোখের পানি তোদের খুব আনন্দ দেই। দেখলি না, প্রথমে আমার আব্বু আম্মু ভাই চলে গেল, তারপর মামুনি বাবাই চলে গেল, আর আজ তুই ও চলে গেলি জান পাখি আমারে ছেড়ে। তোরা সবাই খারাপ, তোদের সাথে কথা নেই আমার। বলতে বলতেই ফুফিয়ে উঠে পিহু, বুক ফেটে কান্না আসছে তার। শাদি কি বলে সান্ত্বনা দিবে খুঁজে পাচ্ছে বলার ভাষা। একটা পর পর এত কষ্ট কিভাবে সহ্য করবে এই 18 বছরে। এক সময় কাঁদতে কাঁদতে শাদির উষ্ণ বুকে ঘুমিয়ে পড়ে পিহু। সারারাত দোলনায় পিহুকে নিয়ে জেগে বসে থাকে শাদি। নিজেদের ভবিষ্যৎ, সবার খুনের প্রতিশোধ কিভাবে নিবে সেসবই ভেবেছে। খুনি কারা জানা সত্ত্বেও ছেড়ে দেওয়া মানে নদীর পাড়ে এসে নৌকা দেখেও গন্তব্যে না গিয়ে ফিরে যাওয়া। তবে শাদি তা হতে দিবে না, তাকে এতিম করা। তার পিহুর প্রত্যেকটা চোখের পানির মূল্য চুকিয়ে নিবে ওদের থেকে, তবেই শাদির শান্তি। যতদিন না উপযুক্ত শাস্তি দিতে পারবে ওই নরপশুগুলোকে, ততদিন শাদি হাল ছাড়বে না। চলবে। এই পিহুটাও না বড্ড আবেগী।